এবং ব্লেড দিয়ে কাটার পরে কিন্তু কেটে 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 এরকম এদের শরীরের মাংসপিণ্ড এরকম হয়ে যায়। দেশি চিকেনের ঝোল রান্না করছে। আমরা তো দেশি চিকেন খেতে খুব ভালোবাসি। আমরা যে চত্বরটায় রয়েছে এই মুহূর্তে ওমো ভ্যালিতে, এই অঞ্চলে কিন্তু ব্ল্যাক মাম্বা প্রচুর দেখা যায়। এই কানের মাংসপিণ্ডটা মানে মাংসের যে গোলাকারটা সেটা আস্তে আস্তে বড় হতে থাকে। আফ্রিকার বন্যজীবন থেকে আদিম আদিবাসীদের দৈনন্দিন জীবনে আমরা প্রবেশ করে গিয়েছি 5ই সেপ্টেম্বর কেনিয়া থেকে ইথিওপিয়ার রাজধানী আদিস আবাবাতে পৌঁছে তারপর সেখান থেকে ছোট ফ্লাইটে জিনকার ওমো ভ্যালিতে এসে পৌঁছানোর মধ্যে দিয়ে। সেই সঙ্গে শেয়ার করেছি এই ওমো ভ্যালির আরি ট্রাইবদের গ্রাম্য জীবন এবং তাদের হাটবাজারের কিছু মুহূর্ত। আজকের পর্বে শেয়ার করব জিনকা থেকে পরবর্তী গন্তব্য তুর্মি যাওয়ার পথে আফ্রিকার আরও কিছু ট্রাইবালদের প্রাচীন প্রথা, বিশেষ করে মহিলাদের জীবনের এক কষ্টকর অধ্যায়। সাক্ষী হব আফ্রিকার এক গ্রাম্য হাটে জিনিসপত্র বেচা কেনার। ছুঁয়ে দেখব চাঁদের পাহাড়ে বর্ণিত আফ্রিকার বিষাক্ত সাপ ব্ল্যাক মাম্বা। আর অবশ্যই চেখে দেখব আফ্রিকান রমণীর হাতে তৈরি বাঙালি স্টাইলের দেশি মোরগের ঝোল। ভিডিও শুরুতেই একটা লাইক দিয়ে দেবেন আর ভিডিও শেষে আপনাদের মূল্যবান কমেন্ট। আজ 6 সেপ্টেম্বর 2025, স্থানীয় সময় সকাল 10:20। আমি এই মুহূর্তে রয়েছি আরও একটা দেশ ইথিওপিয়া, সেই ইথিওপিয়ার ছোট্ট একটা শহর জিনকাতে। আজকের এই পর্বে আমরা এখানকার বিভিন্ন ভিলেজ এবং ট্রাইবাল, তারপরে তাদের হাট বা বাজার বা তাদের কালচার, এই সব কিছুর সঙ্গে পরিচিত হব। তো সকালবেলা উঠে ব্রেকফাস্ট করলাম। এখানে পরোটা মানে ঠিক বোঝে না, তো এখানে পরোটা বলতে ওরা পিজা টাইপের বোঝে। আমরা ওদেরকে ইনস্ট্রাকশন দিয়েছিলাম ছবি টবি দেখিয়ে বলে টোলে। তো পরোটা এমন বানিয়েছিল, হয়ে গেছে পকেট পরোটা লাইক ছুরি, মানে পরোটা দিয়ে মানুষ খুন করা যাবে এরকম একটা সাইজ হয়ে গেছিলো। তো যাই হোক, আমি একটু পরোটা খেয়েছি আর সেই সাথে চা বিস্কুট। তারপর ফুল এনার্জি নিয়ে বেরিয়ে পড়েছি আজকে নতুন কিছু দেখার এবং দেখানোর উদ্দেশ্যে। ওইদিকে দাঁড়িয়ে রয়েছে আমাদের গাইড এবি আর আমাদের গাড়ির চালক বুচি। এখন এখানকার টেম্পারেচার ওই 20 মতো হবে, কারণ গতকাল রাত্রে আমাদের ফ্যানের দরকার পড়েনি। আর এই জায়গাটাও বেশ ঠান্ডা ঠান্ডা, ছায়া ছায়া। আর এখন যেহেতু এখানে বর্ষাকাল, কম বেশি সবসময় বৃষ্টিপাত হচ্ছে। তো যাই হোক, সব মিলিয়ে কিন্তু ওয়েদার খুব ভালো ছিল এবং আমাদের রাত্রের ঘুমও খুব ভালোই হয়েছে। Starting from the Mursi tribes village. মুরসি ট্রাইব ভিলেজ। Yeah, and then we will visit local tribal market, Hammer tribes. হ্যামার ট্রাইবস ট্রাইবাল মার্কেট। Then on the way we will meet the stick walking boys, which the kids are working on the stick. ওকে, The Bana tribes kids. বানা ট্রাইবস। বানা ট্রাইবস হচ্ছে ওরা রন পাপড়ের রাস্তা দিয়ে হাঁটে। Yeah. And next, our nice day, Turmi in Turmi. Turmi. And black mamba, can we see black mamba today? Black mamba snake? Maybe. We will see. আমার সব থেকে ইচ্ছা, যেহেতু এখন বর্ষাকাল সেহেতু এখন একটা ব্ল্যাক মাম্বা দেখার খুব ইচ্ছা। ওই ব্ল্যাক মাম্বার যদি দেখা পেয়ে যায়, একটা ছোট বাচ্চা হলো, তাহলে চাঁদের পাহাড় গল্পটা কোথাও সার্থক হবে। জিনকা থেকে তুর্মি রাস্তার দুই দিকে ঘন সবুজ জঙ্গল, ছোট বড় সব পাহাড়, আর তাদের মাথায় জমা মেঘ বারবার মনে করিয়ে দেয় উত্তরবঙ্গের কথা। তারপর মন বলে, কোথায় উত্তরবঙ্গ, কোথায় আমাদের গ্রাম বাংলা, আর কোথায় পূর্ব আফ্রিকার ইথিওপিয়ার এইসব অরণ্য বেষ্টিত পার্বত্য অঞ্চল। মনটা হঠাৎ যেন কেমন করে ওঠে, মনে পড়ে যায় বাড়ির কথা, নিজের দেশের কথা। এদিকে রাস্তাঘাট বেশ নির্জন, মাঝে মাঝে দু একটা গাড়ি, পশুপালক একপাল গবাদি পশু নিয়ে রাস্তায় চড়াচ্ছে। আর অনেক দূরে দূরে ট্রাইবালদের গ্রাম। রাস্তা থেকে বেশ খানিকটা তফাতে মাগো ন্যাশনাল পার্ক। এই জায়গাটা পাহাড়ি অঞ্চল। এবার এদিকে বৃষ্টিপাত হওয়ার জন্য ওয়েদার যথেষ্ট ঠান্ডা, মানে যাকে বলে হিল স্টেশনে ঘুরছি এখন। মানে বৃষ্টির সময় দার্জিলিং গেলে জুন জুলাই মাসে যখন ফিল হয়, সেরকম ঠান্ডা ফিল হচ্ছে। কোথাও কোথাও রাস্তার মোড়ে স্থানীয় লোকজন এক ধরনের গাছের পাতা বিক্রি করছে। প্রথমে ভেবেছিলাম রান্না করে খাওয়ার জন্য একরকম গাছের শাক, পরে জানলাম এটা একরকম নেশা করার পাতা, চুইনগামের মতো মুখে পড়ে চেবাতে হয়। এই অঞ্চলে এই জিনিসটার প্রচলন ভালো মতোই রয়েছে। এইগুলো এক ধরনের নেশা করার জিনিস, এগুলো না এরা চেবায়। আমাদের যেমন অনেকে আছে না, ওই যে কি খাই গো, রজনীগন্ধা, তারপরে হচ্ছে তুলসী, এসব চিবায় না, চুইং করে, অনেকে চুইংগামও চেবায়। তো এইটা হচ্ছে এক ধরনের পাতা, এরা বলছে চাঁদ এদের ভাষায়। এটা অনেকটা ওই মানে হালকা ড্রাগসের মতো, ঠিক আছে? কালকে বলছিল আমাদের এভি। তো এটা এরা গাড়িতে রাখে, আর যখন গাড়ি চালায় ড্রাইভার চিবায়। এদের ঠোঁট কিন্তু আমাদের ঠোঁটের মতো নয়, ভিন্ন জনের কিন্তু ঠোঁট এরকম, মানে অদ্ভুত টাইপের ঠোঁটগুলো এদের। ঠোঁটগুলো দেখুন, শুধু আমাদের যেমন ঠোঁটগুলো একদম এরকম প্লেন, এদের ঠোঁটগুলো একটা বেরিয়ে চলে এসেছে। $3, এই পাতার দাম হচ্ছে $3। পাহাড়, প্রকৃতি কিংবা পরিবেশ ছাড়াও আমার মন তখন পড়ে রয়েছে রাস্তার পাশে জঙ্গলের দিকে। যদি একটা ব্ল্যাক মাম্বা সাপ কিংবা পাইথনের দেখা পাওয়া যায়। আসলে চাঁদের পাহাড় গল্পে এই ব্ল্যাক মাম্বা জায়গাটা এতটাই ইন্টারেস্টিং
যে ওই ঘটনাটা মনের মধ্যে গেঁথে গিয়েছে। আর আমাদের আলোচনা হচ্ছে ওই সাপ নিয়েই। অনুপম যবে থেকে ব্ল্যাক মাম্বার কথা আমার মুখে শুনেছে, তবে থেকে যখনই জুতো পরছে, জুতো ঝেড়ে ভালো করে পরছে, জামা কাপড় ঝেড়ে পরছে, যে ওর মধ্যে একটা কালো ব্ল্যাক মাম্বা না ঢুকে বসে থাকে। সাপ নিয়ে আলোচনা হচ্ছিল, হঠাৎই আমাদের গাড়ি দাঁড়িয়ে পড়ল। চালক বুঝি বলল, ব্ল্যাক মাম্বা আফ্রিকার অন্যতম বিষাক্ত সাপ। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে কিছু সময় আগেই সাপটা রাস্তা পার করতে গিয়ে কোনো একটা গাড়ির নিচে চাপা পড়েছে। রাস্তার দুই দিকে ঘন জঙ্গল, তার উপরে বর্ষাকাল, বিষাক্ত সরীসৃপদের অগাধ পারাপার। উত্তেজনার বশে সেদিন হয়তো একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছিলাম। ক্যামেরা নিয়ে প্রায় ঘেঁষে বসেছিলাম রাস্তার ওপরে মৃত সাপটার পাশে। খুব সম্ভবত আজ সকালেই কোনো এক গাড়ির নিচে এই দুর্ঘটনা ঘটেছে, কারণ গাড়ির চাকায় পিষে যাওয়া সাপটার শরীরের রক্ত তখনও পুরোপুরি শুকিয়ে কালো হয়ে যায়নি। জানি না মৃত সাপের বিষ দাঁতে আদৌ বিষ থাকে কিনা, তবু সাপটাকে হাতে তুলে নিলাম। আমার হাতে তখন পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম আর আফ্রিকার সবথেকে লম্বা এবং দ্রুতগতি বিষধর সাপের নিথর শরীর। একটা পূর্ণবয়স্ক মাম্বা দৈর্ঘ্যে 2.5 মিটার থেকে 4.5 মিটার পর্যন্ত হতে পারে। যেটা আমার হাতে রয়েছে ওটার দৈর্ঘ্য কম করে 5 ফুট 7 ইঞ্চি তো হবেই, কারণ ওটা আমার থেকেও আরও 1 ইঞ্চি লম্বা। স্থানীয় একজনকে জিজ্ঞেস করলাম, ওদের ভাষায় এই সাপের নাম ইবাব। ব্ল্যাক মাম্বার মুখের ভেতরটা কুচকুচে কালো, সেই জন্যই হয়তো এই সাপের নাম কালো মাম্বা। আফ্রিকার অনেক গ্রামাঞ্চলের মানুষ প্রত্যেক বছর এই সাপের কামড়ে মারা যায়। মিঠুনদার ভাষায় এক ছোবলেই ছবি। এই সেই আফ্রিকার বিখ্যাত সাপ ব্ল্যাক মাম্বা। আমরা যে চত্বরটায় রয়েছি এই মুহূর্তে ওমো ভ্যালিতে, এই অঞ্চলে কিন্তু ব্ল্যাক মাম্বা প্রচুর দেখা যায়। আর এই ব্ল্যাক মাম্বাটা মিনিট 20 আগেই গাড়ি চাপা পড়েছে, কারণ এই দিকটা তো পুরোপুরি জঙ্গল। দেখুন জায়গাটা পুরো জঙ্গল, আর এই রাস্তা দিয়ে মাঝে মধ্যে ব্ল্যাক মাম্বা পার হয়। কথায় আছে, মন থেকে চাইলে প্রকৃতি হয়তো সেই কাঙ্ক্ষিত বস্তুর সঙ্গে সাক্ষাৎ করিয়েই দেয়। এবারের জার্নিতে আজ এবং কাল পরপর 2 দিন আমরা দেখা পেয়েছিলাম ব্ল্যাক মাম্বার। তবে আফ্রিকায় এসে বুনিপ আর রোডেশিয়ান মনস্টার ছাড়া বাকি সব বন্যজন্তু সাক্ষাৎই পেয়েছি, যাদের কথা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় চাঁদের পাহাড়ে লিখেছিলেন। সেই সঙ্গে লেখক বলেছিলেন বিভিন্ন উপজাতিদের কথা। যখন শঙ্কর আর অ্যালভারেজ হীরের খনির সন্ধানে ঘুরে বেড়াচ্ছে রিক্টার ভেল্ডের বিভিন্ন অঞ্চল। তো এই বান্না ট্রাইবের স্পেশালিটি হচ্ছে এদের মানুষজন এরকম সব বড় বড় স্টিক বানিয়ে এতে চলাচল করে। তা আমি আমাদের গাইডকে জিজ্ঞেস করছিলাম যে কেন এরা এইসব স্টিক বানিয়ে চলাচল করে, কারণটা কি। তো এরা বলছে যে জঙ্গলে যখন এরা যায় জঙ্গলের পথে, তখন সেখানে নাকি ব্ল্যাক মাম্বা বা এরকম বিষাক্ত সাপ থাকে। তো সেই সাপ যাতে পায়ে কামড়ায় বাঁচার জন্যই কিন্তু, মানে সাপের আক্রমণ বাঁচার জন্যই কিন্তু এরা এইরকম সব আর কি ইউজ করে। বান্না বা বানিয়া ওমো ভ্যালির 8 রকম ট্রাইবালদের মধ্যে একটি। ওমো নদীর পূর্ব দিকে এরা বসবাস করে। মূলত কৃষি এবং পশুপালন এদের প্রধান জীবিকা। এছাড়াও মৌমাছি পালন এবং জঙ্গল থেকে মধু সংগ্রহ করার কাজও করে। আর জীবিকার তাগিদেই এরা এই রকম গাছের ডাল দিয়ে রনপা তৈরি করে, যাতে জঙ্গলের পথে দ্রুত চলাচল করতে পারে। এই না না, ভয় লাগছে, পারবো না, ভয় লাগছে। শরীর হালকা হলে করে নেওয়া যেতে পারে, বাট অনুপম দেখি অনুপম পারে কিনা, আমি অনুপমকে দেখে সাহস পাবো। অনুপম সাবধানে। What is this? অনুপম অত সহজ নয়, পুরোটাই প্র্যাকটিস, অভ্যাস হয়ে গেছে না। আমাদের মতো ট্যুরিস্টদের কসরত দেখানো আর এদের গ্রামে তৈরি বা কোনো জায়গা থেকে সংগ্রহ করে আনা এই রকম পুঁতির মালা বিক্রি করে কিছু অর্থ পেলে তবেই এরা খুশি হয়। সবার কাছ থেকে সব জিনিস কেনা হয়তো সম্ভব নয়, কিংবা সবাইকে মনের ভাষা বোঝানো। তাই আমাদের গাইড এবিকে আগে থেকেই আমরা কিছু টাকা দিয়েছি, যেগুলো ও এদের মধ্যে ডিস্ট্রিবিউশন করে দেবে, কারণ এদের সামনে টাকা পয়সা বের না করাই ভালো। এবং আমাদের গাইড সব পে করে দিচ্ছে। এরা ভালো ফোন দেখেনি, ভালো খাবার দাবার পায় না, গ্রামের জীবন কাটে জঙ্গলের মধ্যে, তো সব কিছু বুঝতে পারেন আপনারা। তো আমরা যদি কিছুতে হেল্প করি। আমাদের আন্দামানের এরকম ট্রাইব রয়েছে, জারোয়া, আরও অন্যান্য ট্রাইব রয়েছে, বিভিন্ন আইল্যান্ডে বাস করে, কিন্তু সেখানে সেই ট্রাইবদের সাথে কিন্তু সাধারণ মানুষদের মিশতে দেওয়া হয় না, বা সাধারণ মানুষদেরকে তাদের কাছে যাওয়া নিষিদ্ধ। এই জায়গায় কিন্তু টুরিস্টরা ভিজিট করতে পারে। আপনি আফ্রিকান যেসব পুরনো ট্রাইব রয়েছে, তাদের কালচার রয়েছে, এগুলো দেখতে চান, তাহলে কিন্তু আপনাকে ইথিওপিয়ার দিকটা আসতে হবে। সবার এইসব জায়গা ভালো লাগবে না, কিন্তু যারা কন্টেন্ট বানায় বা যাদের ট্রাইব নিয়ে একটু চর্চা আছে, বা যারা
একটু মানুষের আদিম জীবন সম্পর্কে জানতে চায়, তাদের জন্য এই জায়গা তো কী বলবো, ফাটাফাটি। আর এবার যে গ্রামটা এসছে এটা হচ্ছে মুর্শি ভিলেজ বা মুর্শি যে ট্রাইবালরা রয়েছে তাদের গ্রাম এটা। আমরা যে সমস্ত ট্রাইব ভিলেজ ভিজিট করেছিলাম, মুর্শি ট্রাইব তাদের মধ্যে একটি। মূলত এরা দক্ষিণ সুদানের আদিবাসী এবং এদের ভাষাও মুর্শি। এদের বর্তমান জনসংখ্যা 20,000-এর কিছু বেশি। এই মুর্শিরাও যাযাবর শ্রেণীর পশুপালক। আফ্রিকার সব উপজাতিরাই আগে যাযাবরই ছিল। গ্রাম তৈরি করে বসবাস করার প্রথা অনেক পরে চালু হয়েছে। এদের মধ্যে যার পশুর সংখ্যা সবচাইতে বেশি সেই সমাজে ধনী বা বিত্তশালী বলে গণ্য হয়। মুর্শি সমাজের প্রথা অনুযায়ী পুরুষরা প্রাপ্তবয়স্ক হওয়ার পর তাদের বাঁ কাঁধে কোনো ধাতব অস্ত্র দিয়ে দাগ করে দেওয়া হয়। মহিলাদের ক্ষেত্রেও বুক, পিঠ কিংবা বাহুতে ওই একই রকম নকশা করে দেওয়া হয়। যখন এরা ইয়াং থাকে তখন কি করে, এই সরু এক ধরনের এদের ছুরি পাওয়া যায়, কেটে 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 এরকম বানিয়ে দিয়েছে। ভয়ঙ্কর দেখতে, ভয়ঙ্কর। এগুলো দেখলে না আমার মাথা ব্যথা ঘুরছে। ভয়ঙ্কর। মানুষ কিভাবে শরীরের উপর অত্যাচার করে বলুন। আমাদের যদি একবার হাত কেটে যায় আমরা সবসময় ভাবি হাতে ব্যান্ডেজ লাগা, হ্যান্ডি প্লাস লাগা, মানে আমরা পাগল হয়ে যাই হাত কেজি করা, রক্ত বেরোলে। আর এরা শরীরে চাকু দিয়ে কেটে 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 এরকম করে ইয়ে করে। আর মেয়েরা যারা রয়েছে তারা যদি ওই কানে ফুটো বা ওই ঠোঁটে ফুটো না করে তাদের বিয়েই হবে না। মানে বিয়ে করতে গেলে এরকম কিছু করতে হবে, প্রত্যেকটা মেয়েকেই করতে হবে। পুরুষরা নিজের নাম রাখে তার প্রিয় গবাদি পশুর নাম অনুসারে, আর মহিলারা নিজের নাম রাখে তার প্রিয় বন্যপ্রাণীর গায়ের রঙের নাম অনুসারে। গরুর চামড়া দিয়ে এরা পোশাক পরে। বিয়ের আগে নিজের পৌরসত্ব প্রমাণ করার জন্য পুরুষদের লাঠির লড়াই জয়ী হতে হয়, তবেই সে বিবাহযোগ্য বলে গণ্য হয়। মুর্শি মহিলাদের বিবাহযোগ্য হতে গেলে ছোটবেলায় এদের ঠোঁটের নিচটা চিড়ে দেওয়া হয় এবং কানেও ফুটো করে দেওয়া হয়। সময়ের সঙ্গে সঙ্গে ওই চেরা জায়গাতে তারা এক রকমের চাকতি বা প্লেট লাগায়, যেগুলো মাটির কিংবা কাঠের তৈরি হয়। ওই প্লেটের ভারে চামড়া ঝুলতে ঝুলতে ধীরে ধীরে তা আরও বড় হয় এবং সেই সঙ্গেই বড় হয় প্লেটের সাইজ। তবেই সে মেয়ে সমাজে বিয়ের উপযুক্ত হয়। পুরুষরা এদেরকে বিয়ে তখনই করবে যখন এরা এরকম কানে ফুটো করবে এবং ঠোঁটে ফুটো করবে, তখনই কিন্তু পুরুষদের বিয়ে করবে। এবং 15 বছরের পর থেকে কিন্তু এরা এইগুলো আস্তে আস্তে লাগায়। ঠোঁট কাটার জন্য ঠোঁটটা কতটা কেটে বেরিয়ে এসছে, ভয়ঙ্কর লাগছে কিন্তু দেখতে। সবাই প্রথমে ছোট চাকতি, তারপরে চাকতির আকৃতি বাড়াতে বাড়াতে এদের যে মাংসপিণ্ডটা রয়েছে না কানের, এই কানের মাংসপিণ্ডটা মানে মাংসের যে গোলাকারটা সেটা আস্তে আস্তে বড় হতে থাকে। এই যে এই ঠোঁট ফুটো করে বা কান ফুটো করে, এই জন্য কিন্তু এদের রক্তপাত হয়, সমস্যা হয়। তো তারা যে মেডিসিন ব্যবহার করে, এখানকার যে ট্র্যাডিশনাল মেডিসিন আছে গাছরা এইসব কিন্তু ব্যবহার করে। যদি ব্লাড বেশি বেরোয় বা সমস্যা বেশি হয়ে যায় ফুটো করতে গিয়ে, সেক্ষেত্রে তখন তারা হসপিটালে যায়। কীরকম ফিল করুন আপনি। আমরা অনেক ভিডিওতে দেখি যে মেয়েরা কান ফুটো করে, নাক ফুটো করে, একটা মেশিন দিয়ে করে দেয়, তাদের অনেকে ভয় পায় বা অনেকে কান্না করে। এরা এইভাবে এমনভাবে ফুটো করে সেই জিনিসটাকে দেখুন যে এদের মাংস পুরো এইভাবে উঠে চলে আসছে, এইরকম ঠোঁটে, এরকম কানে। জাস্ট ভাবুন। ওরা নিজের যে ছবি দেখছে না এই ক্যামেরার ডিসপ্লেতে, ওরা খুব হ্যাপি হয়েছে দেখে। গাইডের কথা শুনে যা বুঝলাম, আজকের যুগে এই ঘৃণ্য প্রথা ধীরে ধীরে উঠে যাচ্ছে। কোনো মহিলা স্বেচ্ছায় ঠোঁট কিংবা কান ফুটো করে প্লেট লাগাতেই পারে, আবার নাও লাগাতে পারে। তার জন্য তার বিয়ে হয়তো আটকায় না। এগুলো কিনতে পারেন আপনারা এসে, তাহলে এদেরও একটা কি বলবো আর্থিক সংস্থান হবে এখানে এসে। আসলে এগুলো আমাদের জন্য, এরা জানে যে এখানে টুরিস্টরা আসবে, ম্যাক্সিমাম তো ফরেনার্স আসে, তো ফরেনার্সরা এসে কিন্তু এখান থেকে এগুলো কিনে নিয়ে যায়। আর এই জিনিস কিন্তু আপনি অন্য কোথাও পাবেন না। এগুলো কিন্তু এখানকার যারা লোকাল তারাই তৈরি করে এবং এখানে এগুলো সমস্ত এরা সেল করে। মাটির চাকতি তৈরি করে তারপরে সেগুলোকে আগুনে পুড়িয়ে তার উপর এরকম রং করে। এরা কিন্তু এগুলোই ঠোঁটে বা কানে পরিধান করে। এখানে আসার উদ্দেশ্য এদের কালচার সম্পর্কে একটু আধটু জানা, এদেরকে দেখা, আর টুকটাক কিছু কেনাকাটা করা, যাতে এদের একটু আর্থিক সংস্থান হয়। দিস ইজ উড। এগুলো কিন্তু মাটিরও হয়, এগুলো কিন্তু কাঠেরও হয়। এগুলো খুব হালকা, মাটিরগুলো বেশ ভারী, এগুলো কিন্তু হচ্ছে হালকা। পারলে ওরা লেবুটাও আর কি বিক্রি করবে। টাকা যা নিয়ে এসেছি সেই টাকাগুলো আমরা কেউ ফেরত নিয়ে যাবো না। আমরা তিনজনে যে ডলার থেকে যে লোকাল কারেন্সি পেয়েছি সব কারেন্সি এদের পেছনেই খরচা করবো। কোথাও টাকা দিয়ে দেবো, কোথাও কিছু এদের কাছ থেকে ওই জিনিসপত্র কিনবো আমরা। তো আমরা যে কদিন এখানে থাকবো সমস্ত টাকা আমাদের এখানেই খরচা করে দেবো। আমরা এদের জন্য খাবার নিয়ে এসেছি, সে খাবার বিস্কুট, আমাদের বিস্কুট দিচ্ছে, ওরা একদম টেরে খাচ্ছে।
গরিব জায়গা না, মানুষজন খেতে পায় না ঠিক মতো করে, তো এরা যখন শহরের মানুষজন যখন খাবার দাবার নিয়ে আসে তখন এরা হামলে পড়ে খায়, বাট আমাদের গাইড বলছে ওভাবে দেবেন না, আমাকে দিন, আমি এদেরকে দিয়ে দিচ্ছি। আর আফ্রিকার এই অঞ্চলের মানুষ কতটা গরিব এখানে না আসলে হয়তো বোঝা সম্ভব নয়। এই যেন এক অন্য পৃথিবী, যে পৃথিবী আমার কিংবা আমাদের ভীষণ অচেনা। এই যাত্রাপথে আমাদের পরবর্তী দ্রষ্টব্য ওমো ভ্যালির আরও একটি উপজাতি হ্যামার এবং তাদের গ্রাম্য হাট। আমরা লাকি ছিলাম কারণ এই হাট সপ্তাহে মাত্র 2 দিনই বসে। স্থানীয় সময় বেলা 2:36 আমরা এই মুহূর্তে এসে পৌঁছালাম হচ্ছে একটা জায়গাতে যার নাম হচ্ছে দিমেকা। এই দিমেকায় আরও একটা ট্রাইব রয়েছে যারা হচ্ছে হ্যামার হাতুড়ি হ্যামার ট্রাইব রয়েছে। তো সেই হ্যামার ট্রাইবদের এখানে একটা মার্কেট রয়েছে, ট্রাইব মার্কেট। Yeah, market. হ্যাঁ, ইওর নেম? মেল্লে। তা আমাদের সঙ্গে রয়েছে মেল্লে। তো মেল্লের সঙ্গে যাবো হচ্ছে সেই ট্রাইব মার্কেট দেখতে, তারপরে আমরা লাঞ্চ করবো এখানে। আমরা গ্রামের মধ্যে দেখি না, সে হাট বসেছে শুক্রবারে বকশিগঞ্জের পদ্মাপাড়ে। তো এই হচ্ছে আফ্রিকার হাট। বিরাট একটা এলাকা জুড়ে হাট বসে, তাতে জিনিসপত্রের সঙ্গে গরু, ছাগল এইসবও কেনা বেচা হয়। গাইড আমাদের প্রথমে দেখাতে নিয়ে এলো পশুর হাট। এখানে সব ছাগল রয়েছে, ছাগল বাঁধা রয়েছে। একটা গরুর দাম বলছে ইথিওপিয়ান কারেন্সিতে 200,000 বীর। 200 Ethiopian thousand beer. 200,000 200,000 Ethiopian money. 200,000 রুপিয়ার মানে আমাদের হিসাবে 2 লাখ টাকা। মানে এখানে একটা গরুর দাম আমাদের ভারতীয় টাকা 2 লাখ টাকা। 1.5 লাখ টাকা। না, এদের কারেন্সিতে 2 লাখ টাকা, তার মানে আমাদের টাকায় প্রায় 1.5 লাখ টাকা। এত দাম হয় গরুর? এত গরুর দাম? অ্যান্ড গোট Goats with a kilo. 1 kilo is 500 beer. 1 kilo. 1 কিলো মিট? No, with a kilo. They are ও, selling with a kilo. এখানে ছাগল যে বিক্রি হচ্ছে, এখানে ছাগল বিক্রি হচ্ছে 1 কিলো 500 বীর। Ethiopian. ছাগলের যদি ওজন মোটামুটি 20 কিলো হয় তাহলে 20 ইন্টু 500, ওই 10-12 হাজার টাকা মতো। বাপরে বাপ, এই গরুগুলো তো দেখি ভয় লাগছে, এটা গুতা বেরোনো তো। দাদি চলো এখান থেকে, বেড়াতে এসে গরুর গুতা খেয়ে লাভ নাই। এগুলো সব গরু ছাগল বাঁধা দড়ি হয়ে বিক্রি হচ্ছে। হাটে ঘোরাফেরা করতে করতে দেখি ট্রাইব মহিলারা গাছের নিচে বিক্রি করছে লোকাল বিয়ার। এই অভিজ্ঞতা আগের দিন বিকেলেও হয়েছিল যখন আড়ি ভিলেজে গিয়েছিলাম। তারির মতো গন্ধ এখানে, কালকে ওই সেম স্মেল আমি পেয়েছি, গা গুলায় আমার। এগুলো পুরো বিয়ার মার্কেট যাকে বলে। এখানে সমস্ত নারী পুরুষ সবাই এখানে বসে বসে ফোন ঘাটছে আর বিয়ার খাচ্ছে। ব্যাপারটা এরকম যে আমরা যখন শপিং করতে গিয়ে বলি না, চল একটু ক্যাফেতে বসি, একটু চা কফি খাই। এরা হচ্ছে সেরকম সারাদিন বাজারে ঘুরলো, জিনিসপত্র বিক্রি করলো, তারপর সবাই মিলে বসে একটু আর কি মদ্যপান করা যাক। মঙ্গলবার আর শনিবার এই হাটটা বসে। তো আজ হচ্ছে শনিবার, ওই দিকটা ছিল পশু হাট, এই দিকটা হচ্ছে জামা কাপড়ের হাট। এখানে জামা কাপড় কোথাও দেখতে পাচ্ছি লেবু, রসুন, বাসন মাজা সাবান, বিস্কুট, আমরা যেসব স্টেশনারি মালপত্র কিনি সেসব স্টেশনারি মালপত্র সব বিক্রি হচ্ছে এখানে। এরা অদ্ভুত এক ধরনের না ছাগলের চামড়া দেওয়া পোশাক পরেছে, আর এদের মানে সেই পোশাক থেকে না প্রচুর ছাগলের চামড়া ঝুলছে। জানি না এটা কি এখানকার ট্র্যাডিশনাল পোশাক নাকি এটা যারা ছাগল কাটে তারা পরে, ব্যাপারটা জিজ্ঞেস করতে হবে। ঠিক আছে, সব ছাগলের চামড়া দেওয়া ড্রেস পরে আছে, দুদিক থেকে সব ঝুলছে। এটাকে বলা হচ্ছে পালাংতি। অদূরে ওই গাছের নিচে কিসের জন্য গুঁড়ো বিক্রি করছে হ্যামার উপজাতির মহিলারা। প্রথমে মনে হয়েছিল নস্যি গুঁড়ো, পরে জানলাম ওটা টোব্যাকো, মানে তামাক পাতা শুকনো করে তার গুঁড়ো বিক্রি করা হচ্ছে। এও এক ধরনের নেশা করার পাউডার। The powder one. The powder tobacco. দ্য পাউডার Tobacco. তাবাকু। এদের এখানে একটু ফটো তুললে, আর অনেকে বলছে নো ফটো, এরকম বলছে। ফটো তুলতে দেবে, কিছু পয়সা করে দিলে তো দেবে ফটো তুলতে। কফির যে সেলগুলো রয়েছে না, সেই সেলগুলো মানে কফির যে বীজ তার যে উপরের চামড়াটা, সেই চামড়াটা এরা এখানে এরকম করে বিক্রি করছে। এবং এইগুলো ওরা ফুটিয়ে এক ধরনের পানীয় তৈরি করে এখানে। ফাইন, ইউ নো ইংলিশ? ওয়াও। আচ্ছা, হোয়াট ইজ দিস? কফি? Shell coffee. Shell coffee. Yeah, the bean of shell. The bean of shell. Yeah. With warm water and you drink it like a tea. Yeah, it's like a tea. As like a tea. গরম জলে ফুটিয়ে এটা চায়ের মতো করে আর কি খাওয়া হয়। শেল ওয়াটার বলে এটাকে। থ্যাংক ইউ, টাটা। এদের মধ্যে যারা এই যুগের কিছু মানুষ রয়েছে, কম বয়সী ছেলে মেয়ে, তারা আবার ইংরেজি বলতে পারে, তারা হয়তো স্কুলে পড়াশোনা করেছে, তারা ইংরেজি জানে। তো এখানে ঘুরতে ঘুরতে আমরা দেখছিলাম হচ্ছে ডিম। আমরা তো ডিম কিনি, তো ডিমের দাম কত? তো বলছে এখানে ডিমের দাম হচ্ছে
ইথিওপিয়ান বীর পার পিস, মানে হচ্ছে আমাদের ভারতীয় টাকায় একটা ডিমের দাম প্রায় 70 টাকা। এরা এতটা কী করে পায়? কারা কেনে এগুলো তাহলে? টমেটো রয়েছে, বিনস রয়েছে, কলাও পাওয়া যায় এখানে, কলাটাও দেখলাম আমি। আরে কত নাম মনে রাখবো এখানে, এত জিনিসের এত রকম নাম, তার মধ্যে তারির গন্ধ। ওদিকে রয়েছে কিছু গাজর, এখানে রয়েছে ছাগল, লেবু, তার মধ্যে আর বাইক ঢুকিয়ে দিয়েছে। আর এই যে পুঁতির মালাগুলো রয়েছে না, এগুলো কিন্তু এখানকার সব ট্রাইবরা পরে পরে ঘুরে বেড়ায়। গ্রামের এই হাট থেকে কী জিনিস কিনে আনা যায় খোঁজ করতে গিয়ে সন্ধান পেলাম দারুণ এক জিনিসের। লাউয়ের খোলা দিয়ে তৈরি পয়সা জমানোর ভার। এমন জিনিস আগে কোনোদিন দেখেছি বলে তো মনে হয় না। আমাদের ওখানে যেরকম হয় না ভাঁড়ে পয়সা রাখি, পয়সা জমাই, তেমনি এটা হচ্ছে ওখানকার ভাঁড়, যেখানে কিছু পয়সা টয়সা রাখতে পারবো ফর কয়েন্স। Coin, yeah. আমি ভাবলাম যে এত বড় আঙুল কার আছে ভাই, বুনিপের, যে এত বড় আঙুলে এত বড় আংটি হবে। পরে বললো না, এটা গলায় পরায়, যেমন আমরা ওই এঙ্গেজমেন্ট হয় না, এঙ্গেজমেন্টে আংটি পরাই হাতে, তেমনি এগুলো গলায় পরিয়ে আর কি যাদের বিয়ে হয়, এগুলো এখানে বিক্রি হচ্ছে। এই হাট থেকে জিনিসপত্র কেনার সময় রীতিমতো বার্গেনিং করতে হবে। স্থানীয়দের জন্য যেটা 80 থেকে 100 ইথিওপিয়ান বীর, ট্যুরিস্টদের জন্য সেটাই 500 থেকে 600। তো এটা এখানকার স্মৃতি হিসাবে কিনলাম। এই 3টে পুতুল, 3টে ট্রাইব এখানে রয়েছে, হ্যামার, বেন্না আর হচ্ছে মুরসি। এই পুতুলগুলো কাঠে, সব মিলিয়ে আমাদের বলছিল 3500। এটাকে বার্গেনিং করে নামালাম আছে 1000-এ। ফরেনাররা এখানে আসে তো, ওদের তো টাকার প্রচুর, অঢেল টাকা খরচা করে দেয় এদের পিছনে, এই টাকা সেই টাকা। আর বার্গেনিং করলে কিন্তু এগুলো অনেক কমে পাওয়া যায়। আমি যে মালটা 500 দিয়ে নিলাম, এটা মনে হচ্ছে এখন 300 বা 200 বললে হয়ে যেত। এটা দিবে, এগুলো তো এখান থেকে এমনি কেনার কেউ নেই। এই সুবিনিয়ার সব থেকে যারা ফরেনার তারাই জিনিসপত্র কিনে, গ্রামের লোক থোড়ি কিনবে। ইয়োর নেম, ইয়োর নেম? My name is Yes, tell. Your name is? স্থানীয় ট্রাইব হাট থেকে ঘুরে এসে এবার কিছু খেতে হবে, কারণ সময় 3:26, এখানকার টাইম 3:26। আর এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে যেখানে আমাদের খাওয়া দাওয়ার সব ব্যবস্থা রয়েছে। এখানে টেবিল ছোট ছোট রয়েছে, বসার জন্য জায়গা রয়েছে, এখানে লোকজন খাওয়া দাওয়া করছে। এই দিকটা হচ্ছে এদের রান্নাঘর, যেখানে আর কি এরা কুকিং করছে, রান্না হচ্ছে। হয় না যে আমরা হোটেলে খেতে বসেছি, রেস্টুরেন্টে খেতে বসেছি, পিছনে রান্নাঘর, তো এই হচ্ছে এদের এরকম রান্নাঘর, যেখানে রান্নাবান্না হচ্ছে। ওখানে বোধহয় ভাত টাত কিছু টাইপের আইটেম হয় গাছতলায়, সব কাঠে জালি রান্না হয়, এরকম সব মাটির দেওয়াল, অদ্ভুত একরকম গন্ধ। আর এই হচ্ছে আমাদের খাবার। দেখি এই খাবারের মধ্যে কি আছে। এখানে 2 রকম মাংসের আইটেম আছে, মাটন রয়েছে মানে গোট, আর হচ্ছে বিফ। খাবার দাবার না কিছু খেতে ইচ্ছা করছে না আমার। খাবারে সব কীরকম একটা স্মেল, আর গোটা শরীরে না কেমন একটা স্মেল হয়ে গিয়েছে না। আমরা যখন এসেছিলাম তখন আমাদের ওখানে না গায়ে একটা দেশের গন্ধ ছিল, বাট এই কেনিয়ায় যখন গেলাম, জঙ্গলে জঙ্গলে ঘুরলাম, গায়ে একটা পাশবিক গন্ধ, আর এখানে এসে একটা অন্যরকম অদ্ভুত গন্ধ, মনে হচ্ছে এটা কত শতাব্দী পিছিয়ে গিয়েছি। চারিদিকে কেমন যেন একটা গন্ধ, ভীষণই অচেনা। আজ এমন সব জিনিস নিজের চোখে দেখেছি, সেগুলোই যেন চোখের সামনে ভাসছে। তার উপরে সারাদিনের জার্নি, থেকে থেকে গা গুলি উঠছে। নিজের শরীরের গন্ধ যেন অন্যের মনে হচ্ছে। পুরো শরীরে, চোখে মুখে ধুলোর আস্তরণ। কতদিন নিজের দেশ, নিজের বাংলা থেকে দূরে, আর যেন ভালো লাগছে না। ওই হোটেলে আর খেতে ইচ্ছে করেনি। আবারও শুরু হলো পথ চলা, কখনো পিচ রাস্তা, কখনো বা কাঁচা রাস্তার ধুলো উড়িয়ে। আমরা তুর্মির দিকে যাচ্ছিলাম। তুর্মি এখান থেকে ম্যাক্সিমাম 20 কিলোমিটার হবে। তো ওখানে গিয়ে আর কি লাঞ্চ করবো। আগে আমরা যে রেস্টুরেন্টে আমরা লাঞ্চ করিনি, কারণ অনুপম বলছে আমার টয়লেট পেয়ে গিয়েছে, তাছাড়া এখানকার পরিবেশ দেখে লাঞ্চ করতে ইচ্ছা করছে না। হয় না অনেক সময় প্রবলেম হয়, বলছি না, একটা অদ্ভুত স্মেল, একটা অদ্ভুত গন্ধ আমাদের গ্রাস করেছে। আর এই পরিবেশটা কেমন বলুন তো? এই উঠে যাচ্ছি কেন? আরে মাথা ব্যথা ঘুরছে, এত ধকল যাচ্ছে। আর এই পরিবেশটা কেমন বলুন তো? পুরো সবুজে সবুজ, চারিদিকে পাহাড়, মাটির রাস্তা, মাঝে মধ্যে 2-1টা গাড়ি যাচ্ছে ধুলো উড়িয়ে। আর মাঝে মধ্যে দেখা মিলছে যারা পশুপালক, তাদের ছাগল টাগল সব চড়াচ্ছে এখানকার সব ট্রাইবাল লোকজন। বাকি দূর দূর পর্যন্ত কেউ কোথাও নাই। কখনো লাল রাস্তা, সেই লাল রাস্তা বা লাল মাটি দেখে আমাদের পুরুলিয়ার কথা মনে পড়ে যাচ্ছে, পুরুলিয়ার মাটির কথা মনে পড়ে যাচ্ছে। মানে বাংলা, পুরুলিয়া আর আফ্রিকা আর সব কিছু মিলেমিশে গিয়েছে। চাঁদের পাহাড়ে শঙ্কর যখন অ্যালভার্টের সঙ্গে যাচ্ছিল তখন এরকম কাঁটার উল্লেখ আছে, কিন্তু এই কাঁটা সেই কাঁটা না, এগুলো কিন্তু খুব নরম নরম কাঁটা। সেই পমফ্রেট মাছের কাঁটা যেরকম হয় না, ওরকম নরম কাঁটা। আর এখানে রয়েছে এক ধরনের ক্যাকটাস গাছ। কী ক্যাকটাস গাছ কে জানে? জঙ্গলের মধ্যে আমাদের দৃষ্টি তখন এক পাল উটের দিকে, আফ্রিকান উট। যদিও এগুলো পোষ্য বা পালিত নয়, এরা জংলি উট, আর সংখ্যায়ও অনেক বেশি। অনেক উট আছে এখানে। এখানে একটা আছে, ওখানে একটা আছে, ওইদিকে 1-2টো আছে, এখানে সব আছে। এই উটগুলো নাকি এখানেই থাকে। উটগুলো আমাদেরকে আবার দেখছে। এত রোদ এদিকে,
আর এইগুলো সব বুশ, এই ঝোপঝাড়গুলো হচ্ছে বুশ। আমরা যখন সাফারি করছিলাম জঙ্গলে তখন আমাদের গাইড বলতো এই বুশগুলোতে সিংহ লুকিয়ে থাকে, সিংহের এটা হচ্ছে বাসা। যারা এই ট্রাইবালরা রয়েছে না, তারা উটের দুধ বার করে বলছে খাবেন কিনা বলুন। এগুলো কিন্তু জঙ্গলি উট, এগুলো তো পোষা উট নয়। এই যে। এরা উটের ওই দুধের বাঁট টেনে টেনে দুধ খাচ্ছে ডিরেক্টলি। এই দেখুন পালিয়ে গেল উটটা, মুখে ঢুকে সব দুধ লেগে আছে। এদের পক্ষে সম্ভব? ওই দেখুন লাথি মারতে যাচ্ছে। ওই যে রাস্তার ওই পারে ওইদিকে উট ঘুরে বেড়াচ্ছে, চারিদিকে উট আছে। এইসব রাস্তায় বিশেষ করে ফাঁকা জায়গাতে কখনো বেশিক্ষণ গাড়ি দাঁড় করানো উচিত নয়। হঠাৎ হঠাৎ হাজির হয় স্থানীয় ট্রাইব মানুষজন হাতে কোনো একটা ধারালো অস্ত্র নিয়ে। তারপর নানা রকম দাবি জানাতে থাকে, মুদ্রা কথা টাকা দাও। আর এইসব অঞ্চলের চুরি ছিনতাই লুটমার এগুলো সব জল ভাত। বুড়া কই বুড়া? ফাইনালি আমরা পৌঁছালাম তুর্মিতে। এতক্ষণ ধরে কাঁচা রাস্তা অবশেষে পরিণত হলো হচ্ছে 4 লেন রাস্তায়। এই অঞ্চলে এরকম রাস্তা কোনো ভাবতে পারিনি। যে তুর্মি জায়গাটা বেশ ভালো, এখানে আমাদের স্টে হবে। চারিদিকের পাহাড়গুলো দেখুন, দিগন্ত বিস্তৃত জঙ্গল আর পাহাড়, আর কি অসাধারণ ল্যান্ডস্কেপটা। আর এই বিকালবেলা বেশ হাওয়াও দিচ্ছে। এতক্ষণ ধরে ধুলো কীরকমই একটা পরিবেশ ছিল, এখন পরিবেশ চেঞ্জ হয়ে গেল। রাস্তাটাও সুন্দর, ওয়েদারও সুন্দর, চারিদিকে গাছপালা, সুন্দর সুন্দর সব ছোটো ছোটো পাহাড়, গরমও লাগছে না। মানে এই ভ্যালিটা সত্যি খুব সুন্দর। বিকাল 5:06 আমরা পৌঁছে গেছি তুর্মিতে। আমরা এই লজের এই হোটেলেই থাকবো 2 দিন। বৃষ্টিও পড়ছে টিপ করে। এদিকে একটা বেড রয়েছে, এই রুমে থাকবে হচ্ছে অনুপম আর শেখর। আমাদের 2টো করে রুম দিয়েছে, আমার একটা আর ওদের একটা। 3 জনও থাকা যেত, এখানে জায়গা যথেষ্ট আছে। সে একসাথে তো গল্প করবো, শুধু রাত্রেবেলা ঘুমোতে যাবো। তুর্মির আশেপাশের পরিবেশ যতটা সুন্দর, এখানে থাকা খাওয়ার ব্যবস্থা ততটাও সুন্দর নয়। ইচ্ছে ছিল রান্না করেই খাবো, কিন্তু এই অবেলায় আর শরীর দেয়নি। তাই চলে এলাম স্থানীয় একটা রেস্তোরাঁ বা হোটেলে। চারিদিকে সব গ্রামাঞ্চল, গ্রামের বাড়ি, তার মাঝখানে ধরুন একটা এরকম রেস্টুরেন্ট। আমি জিজ্ঞেস করলাম এই রেস্টুরেন্ট কার এরকম অঞ্চলে? বলছে একটা লোক নাকি তুর্কি থেকে এসছে, সেই তুর্কি থেকে এসে সে নাকি রেস্টুরেন্ট বানিয়েছে। মানে এখন আমরা খাবো হচ্ছে আফ্রিকায় বসে তুর্কিশ ডিশ। এখানে আবার জল ফলের সংকট আছে, তো এইসব সব ড্রামে ড্রামে করে জল নিয়ে আসে। সেজগি ফ্রম তুর্কি, কৌশিক ফ্রম ইন্ডিয়া। এই লোকটা তুর্কি থেকে এসে এখানে একজনকে বিয়ে করেছে, ঠিক আছে। হ্যামার যে সম্প্রদায় রয়েছে, সেই হ্যামার সম্প্রদায়ের একজন নারীকে বিয়ে করেছে, যাকে দেখতে পাচ্ছেন আপনারা ক্যামেরার পেছনে। তুর্কির লোক এখানে এসে বিয়ে করেছে এখানকার ট্রাইবকে, তারপর এখানে জায়গা জমিতে আর কি রেস্টুরেন্ট খুলেছে। আমি দেখেছি অনেক জায়গাতে যে ইন্ডিয়া থেকে, পাঞ্জাব থেকে অনেকে গিয়েছে থাইল্যান্ডে, সেখানকার মেয়েকে বিয়ে করেছে। এখানেও একটা ইন্ডিয়াতে বউ আছে, থাইল্যান্ডেও একটা বিয়ে করেছে, এবং সেখানে বিয়ে করার জন্য সে সেখানে ব্যবসা করতে পারছে, সেখানে রেস্টুরেন্ট খুলেছে। আমি ভাবছি সুইজারল্যান্ডে গিয়ে একটা। বিকাল 5:49, শেষ বিকেলে আমাদের খাবার এসে হাজির। কি খাবার দিচ্ছে অনুপম? শিরো হচ্ছে এখানকার লোকাল খাবার, ইথিওপিয়ার লোকাল খাবার। ইট ইজ ইথিওপিয়ান ফুড, ইথিওপিয়ার লোকাল খাবার শিরো। খাবার বলতে হালকা গরম পাউরুটি, ফুটন্ত স্যুপ আর ছাগলের মাংসের কিমার মতো একটা ইথিওপিয়ান ডিশ। নাম বলল শিরো। বাট এই মাংসগুলো চিবাতে আজকে আমার বিকাল চলে যাবে। চুইন্নার মতো খেতে মাংসগুলো। এখানে সবাই এরকম খাবার খায়, এটা ইথিওপিয়ান খাবার। এই বেলাতে একরকম শুকনো খাবার দিয়ে অ্যাডজাস্ট করে নিলাম, কিন্তু ও বেলাতে মানে রাতে আমরা কি খাবো সেটা ভালো করে বুঝিয়ে দিল অনুপম ওই রেস্তোরাঁর রাঁধুনিকে। ওমো ভ্যালিতে রাত নেমেছে, স্থানীয় সময় রাত 10টা, ভারতীয় সময় বোধহয় রাত 12:30। এখানে সবাই অন্ধকারে বসে আছে, কি করছে ভগবান জানে। কেমন একটু নির্জন পরিবেশ। এমনিতে গ্রামের মধ্যে একটা রেস্টুরেন্ট, হ্যাঁ, রাত হতেই মোটামুটি সবাই ঘুমিয়ে পড়েছে, গোটা গ্রাম চুপচাপ। মাঝে মধ্যে 2 একটা কুকুর ডাকছে। রেস্টুরেন্টের পরিবেশ কিছুটা এরকম, গান চলছে, টুনিবাল্ব জ্বলছে, 3-4 জন লোকজন আছে ওখানে। অদ্ভুত একটা জায়গা, আমরা ছাড়া আর কেউ আপাতত এখানে নেই, বা ছিল হয়তো খেয়ে চলে গেছে। এমনিতে এখানকার মানুষ তাড়াতাড়ি খায়, আমরাই ওই বাঙালিরা বোধহয় রাত 11টা 12টা 1টা পর্যন্ত আর কি খাওয়া নিয়ে বসে থাকে বা দেরিতে খাই। আচ্ছা, আমাদেরকে বলছে যে এখানকার কিচেন দেখতে। এখানে কিন্তু রান্না বান্না সব কাঠের জ্বালিয়ে হয়, এখানে গ্যাসের কোনো কিন্তু ব্যাপার নেই। তবে এখানে মিক্সি রয়েছে, এখানে এয়ার ফ্রায়ার টাইপের জিনিস রয়েছে, এখানে বোধহয় টোস্টার কোনো আইটেম রয়েছে। মানে ইলেকট্রিক এই জায়গাটায় আছে, কিন্তু এদের রান্না কিন্তু সব এতেই হয়। ওরে বাবা, ও নাইস। Now you are happy? হ্যাপি। আলু না ডিম ওগুলা? ইজ পটাটো? ইয়েস, পটাটো। আফ্রিকার মানুষ কত সুন্দর আমাদের জন্য
দেশি চিকেনের ঝোল রান্না করছে। আমরা তো দেশি চিকেন খেতে খুব ভালোবাসি, তো এখানে কিন্তু সেই আমাদের কথা বলার মধ্যে আমাদের ব্যাপার স্যাপার বুঝে নিয়ে, মনের কথা বুঝে নিয়ে সেই বাঙালি স্বাদের দেশি চিকেন চলছে। আমি ছবি দেখিয়েছিলাম, হ্যাঁ, অনুপম ছবি দেখিয়েছিল, অনুপম সেই ছবি দেখে ইনস্ট্রাকশন দিয়েছে। এই জিনিস দিতে হবে, আলু দিতে হবে, এই দিতে হবে, সেরকম টাইপেরই কিন্তু এক্সাক্ট দেখতে করে দিয়েছে। কিরকম টেস্ট হবে এখনো জানি না, খেয়ে বুঝতে দেখতে হবে। দেখে তো লাগছে লাল লাল ঝাল ঝাল, ভালোই হবে। যা সেদ্ধ হয়নি এখান থেকে ইট নাও, ইট পাটকেল দিয়ে থেতো করে দাও, কোনো অসুবিধা নাই। আলুগুলো কি এরকম কেটেছে কেন? এ তো আমার মতো দেখতে হয়ে গেছে। না সিদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে গেছে? বলো বলো, পড়ে গেল বলো। ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে, ঝরে গেল, ঝরে গেল। এত লঙ্কায় এ তো জিভ জ্বলে গেল। কড়াই থেকে তুলে নিয়ে এসছো, এ খাবার খেয়ে কালকে শিকার করতে যেতে পারবো তো না? বাথরুমে বসে থাকবো বস? এইরকম একটা দেশি মুরগি, যার হচ্ছে এত বড় একখানা লেগ পিস। আমাদের ওখানে কোনো দেশি মুরগির এত বড় লেগ পিস হয় কিনা আমি জানি না, হয়তো হতে পারে, আমার জানা নেই। আর মাংসটাকে ওরা মানে কড়াইতেই আর কি ভালো করে ইয়ে করেছে। তবে এই মুরগির কিন্তু স্কিন এখনও রয়েছে, এই যে স্কিন। বাট আফ্রিকায় এসে বোধহয় এই প্রথম খাবার দাবার মধ্যে ঝালের ছোঁয়া পেলাম। ফুড ইজ নাইস, লাইক মহালয়ার রাতের পার্টি। আফ্রিকায় এসে দেশি মুরগির ঝোল ভাত, সঙ্গে একটু লেবু চিপে নিলাম। লেবুটাও বেইমান, সাংঘাতিক টক। তো আমাদের এবি বলছে এত সুন্দর চিকেন লাল লাল ঝাল ঝাল কখনো খায়নি। ইউ লাইক ইট? ইটস রিয়েলি টেস্টি। বাঙালি স্টাইলের ঝালঝাল রান্নার স্বাদ সেদিন আফ্রিকার মানুষের জিভে আলাদাই জায়গা করে নিয়েছিল। এইভাবেই কেটে গেল ওমো ভ্যালিতে আমাদের দ্বিতীয় রাত। ফিরব পরের পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি, যেখানে আফ্রিকার গভীর জঙ্গলে বন্দুক হাতে ঘুরে বেড়াবো চাঁদের পাহাড়ের শঙ্কর আর অ্যালভারেজের স্মৃতি উস্কে। আজকের গল্প এখানেই শেষ করলাম।